ভারত বাংলাদেশকে আর এতটুকু ছাড় দেবে না। ভারত সরকারকে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার খেপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমি বারবার বলি ভারতের জনমতের কথা, ভারতের জনগণকে পর্যন্ত খেপিয়ে দিয়েছে মিয়ানমার এবং ভারত। এই দুটি দেশই যদি আমাদেরকে যদি শায়েস্তা করতে চায়, আমরা কিন্তু শেষ, আমরা কিন্তু চিরে চ্যাপ্টা হয়ে যাব। আমরা যতটুকু জানি এবং বিশ্বস্ত সূত্র মারফতে অপারেশন সিন্ধুর পরবর্তীতে বাংলাদেশের দিকে কেন লক্ষ্য রাখছে ভারত? তাহলে এই মুহূর্তে কি ভারত আমাদের এই বাংলাদেশের নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চল এলাকায় আক্রমণ করবে? ভারতের পরবর্তী লক্ষ্য কি বাংলাদেশ? দেশের উন্নয়নে এবার আওয়ামী লীগকে নির্বাচনে সহযোগিতা করবে সেনাবাহিনী। এই প্রশ্ন এখন ঘুরছে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কোন পথে যাচ্ছে রাজনীতি? পাকিস্তান ভারত চলমান যুদ্ধের মাঝে হঠাৎ করেই ভারতে হাজির হলেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতীয় গণমাধ্যমগুলো বা কূটনীতিকরা অবাক হয়েছেন যে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত হাজির হলেন। কি বার্তা নিয়ে এলেন তিনি? আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা 48 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। তো বিএনপির যারা ফ্যান ফলোয়ার আছেন, বিএনপির যারা কর্মীরা আছেন, তাদের জন্য একটু মন খারাপের খবর। বেগম খালেদা জিয়া রাজনীতিতে আর ফিরছেন না। তথ্যপাত্র সহ আপনাদের সামনে দিচ্ছি। ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর আমি যে ধরনের তথ্যগুলো দিই, এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট আর খুবই প্রয়োজনীয়। দেখার সাথে সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। যতটুকু জানি এবং বিশ্বস্ত সূত্র মারফতে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চল এলাকায় বিভিন্ন জঙ্গিবাদী, উগ্রবাদী, ইসলামিক সন্ত্রাসী সংগঠনগুলো তাদের ঘাঁটি বেঁধেছে। এখানে আপনার আনসারুল্লাহ বাংলা, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি, হরকাতুল জিহাদ, হিজবুত তাহরিরের মতো অসংখ্য সন্ত্রাসী সংগঠন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সুপরিকল্পিতভাবে চালাবার জন্য এই অঞ্চলকে, অর্থাৎ উপকূলীয় বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলকে তাদের একদম খুব স্বাভাবিক এবং খুব নিরাপদ আশ্রয় হিসাবে তারা বেছে নিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সবগুলা বিষয় জানার পরেও তারা নীরব ভূমিকায় রয়েছে। তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না জঙ্গি নির্মূল করার লক্ষ্যে, যদিও তারা জঙ্গিদের পৃষ্ঠপোষকতায় তারা ক্ষমতায় বসে রয়েছে। ভারত কিন্তু ভারতের সন্ত্রাস বিরোধী নীতিতে শুধুমাত্র পাকিস্তানকে সন্ত্রাস মুক্ত করবে এই নীতিতে ভারত বিশ্বাস করে না। ভারতের নীতিতে পুরো দক্ষিণ এশিয়া থেকে ইসলামিক সন্ত্রাসবাদের একদম শেকড় সহ উপড়ে ফেলার যে একটা নীতিতে ভারত বিশ্বাস করে এবং সেদিকে ভারত আগাচ্ছে। তাহলে কি আগামী দিনে এই নোয়াখালীর ভাষাঞ্চর যদি জঙ্গিদের ঘাঁটি হয়ে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হবে এবং সেই সাথে বাংলাদেশের সাথে ভারতবর্ষের একটা দীর্ঘ সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, সেই সীমান্তবর্তী অঞ্চলগুলো নিরাপত্তাও তার সাথে বিঘ্নিত হবে। বিশেষ করে সীমান্তের যে একটা হুমকি, সেই হুমকিটা দিনের পর দিন বেড়ে যাবে। তাহলে এই মুহূর্তে কি ভারত তাদের নতুন সন্ত্রাসবাদ বিরোধী নীতির যে লক্ষ্য, যে দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ নির্মূল করা, সেই নীতির দিকে যদি ভারত আগায়, সেক্ষেত্রে ভারত কি আমাদের এই বাংলাদেশের নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চল এলাকায় আক্রমণ করবে? যদি আক্রমণ করেও ভারত অপারেশন সিন্ধুরের যে ধরনের যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করেছে সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে না, কারণ দূরত্বের দিক থেকে হাতিয়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার দূরত্ব 250 কিলোমিটারের মতো আনুমানিক সূত্রে এটা একটু বেশি হতে পারে, কম হতে পারে। সেই ক্ষেত্রে ভারতের হাতে এই মুহূর্তে যে ধরনের আধুনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে, তাদের যে মিসাইলের যে সংরক্ষণগুলো রয়েছে, অগ্নি সিরিজ যার সক্ষমতা 10,000 কিলোমিটার, ব্রাহ্মস 800 কিলোমিটার, পৃথ্বী নির্ভয় শক্তির মতো ভয়ঙ্কর সব মিসাইল রয়েছে, যেগুলো একই সাথে জল, স্থল এবং আকাশপথ থেকে উৎক্ষেপণ করা সম্ভব। যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই নোয়াখালীতে যে নিরবচ্ছিন্ন জঙ্গি ঘাঁটি করে উঠেছে, জঙ্গিরা তাদের অবাধে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, যেমনটা করে আসছিল পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ভাওয়ালপুরে 9টা স্থানে 24টা মিসাইল মেরে সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। এখন ভারতের পরবর্তী লক্ষ্য কি বাংলাদেশ? অবশ্যই বাংলাদেশ হতে পারে, কারণ ভারত কখনোই চাইবে না তাদের সীমান্তবর্তী অঞ্চল উত্তপ্ত হোক, সীমান্তবর্তী অঞ্চলগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাক, কিংবা সীমান্তবর্তী অঞ্চলে তাদের সাধারণ নাগরিকদের জানমাল নিরাপত্তা অরক্ষিত থাকুক। তো সেই জায়গা থেকে ভারত যদি আগামী দিনে দক্ষিণ এশিয়া থেকে সন্ত্রাসবাদ সমূলে উৎপাদনের জন্য ভারত যদি বাংলাদেশের নোয়াখালী ভাষাঞ্চল হাতিয়া অঞ্চলে আক্রমণ করে, সেক্ষেত্রে ভারতের তেমন একটা ব্যাগ পোহাইতে হবে না, রাফাল দিয়েও আক্রমণ করতে হবে না, ওই তাদেরও ভূখণ্ডে থেকে বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো সময় আঘাত আনতে সক্ষম। আপনারা জানেন পৃথিবীতে দুইটা রাষ্ট্র ভারত এবং ইসরায়েল, যারা তাদের নিরাপত্তার জন্য যদি কোনো দেশকে হুমকি মনে করে, কোনো গোষ্ঠীকে হুমকি মনে করে, তারা সরাসরি আক্রমণ চালাতে পারে। সেই জন্য ভারতকে আন্তর্জাতিক কোনো নীতি কিংবা আন্তর্জাতিক কোনো আইনের উপর সপে থাকতে হয় না, কিংবা অপেক্ষা করে থাকতে হয় না, সেটা ভারত সরাসরি চালাতে পারে। এটা তাদের পররাষ্ট্র নীতিতে সুস্পষ্টভাবে উল্লেখিত রয়েছে। দেখা যাক কি হয় আগামী দিনে। হয়তো বাংলাদেশ এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে বা বাজে সিচুয়েশনের সাক্ষী হতে পারে। ভারতের কাছে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে চিহ্নিত যে বাংলাদেশ যতই মধ্যপন্থা অবস্থান করুক। গতকাল পাক ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নিরপেক্ষ বিবৃতি দেবার চেষ্টা যদিও করেছে। সেই বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলেছে আমি সেটিও যদি একটু বলি, যে প্রেস রিলিজ দিয়েছে, ভারত ও পাকিস্তানের বিবর্তিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ পরিস্থিতির উপর
গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে শান্ত থাকা, সংযম প্রদর্শন এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থায়িত্বের চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক উৎসাহের মাধ্যমে উত্তেজনা কমে যাবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের উপকারের জন্য শান্তি বিরাজ করবে। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। যে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যে সাইড ইফেক্টগুলো পড়ছে, অর্থনীতিতে ব্যাপক সাইড ইফেক্ট পড়ছে। গতকালকে দেখুন, ভারত থেকে 114 জনকে, এই উত্তেজনার মধ্যে বিএসএফ 114 জনকে পুশিং করেছে। এই পুশিংয়ের ঘটনাটা এটি প্রমাণ করে যে ভারত বাংলাদেশকে আর এতটুকু ছাড় দেবে না। ভারত সরকারকে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার খেপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমি বারবার বলি ভারতের জনমতের কথা, ভারতের জনগণকে পর্যন্ত খেপিয়ে দিয়েছে। এই যে পাকিস্তানে যে জঙ্গি আস্তানায় ভারত হামলা করলো, এর পেছনে প্রধান ক্রীড়ানক ভূমিকা পালন করেছে ভারতীয় জনমত। ভারতীয় জনগণ চাইছিল যে পাকিস্তানে একটা অ্যাটাক করা হোক। বাংলাদেশের প্রতিও কিন্তু সংখ্যক দামি, গতকালকেও এই কথা বলেছি, বারবার বলবো। সেই জায়গা থেকে ভারত কিন্তু এখন থেকে আর একটুকু ছাড় দেবে না বাংলাদেশকে। এটি মাথায় রেখেই বাংলাদেশের চলতে হবে। ভারত উত্তেজনা নিয়ে যতই নিরপেক্ষ বিবৃতি দিন না কেন, এই যে পুশিনের মধ্যে 36 জন রোহিঙ্গা ধরা পড়েছে, রোহিঙ্গাদের এখানে পুশিন করেছে। রোহিঙ্গা কারা? মিয়ানমারের রাখাইন রাজ্যের যে রোহিঙ্গা জনগোষ্ঠী, যেটি বাংলাদেশে এসছে। আমরা শুধু ভারতের সাথে উত্তেজনা বাড়াইনি, আমরা মিয়ানমারের সাথে উত্তেজনা বাড়িয়েছি। গত পরশু বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে কে কি মনে করলো কিচ্ছু যায় আসে না, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে তারা যোগাযোগ করবে। মিয়ানমার ইতিমধ্যে ঘোষণা করেছে যে আরাকান আর্মি, মিয়ানমারের রাখাইন রাজ্যে যে বিদ্রোহী গোষ্ঠীটি, তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। অথচ দেখুন বাংলাদেশের এই অর্বাচীনদের কত বড় সাহস। মিয়ানমার একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র বহির্ভূত সংগঠনের সাথে যোগাযোগ করবে। বাংলাদেশের মানুষের কতটা বিপদের মধ্যে ফেলে দিয়ে এরা চলে যাবে, কিন্তু বাংলাদেশের মানুষের যে বিপদ, এই বিপদ থেকে মুক্তির উপায় কি? এই যে ভারত থেকে পুশিন হচ্ছে, আরো হবে, এটি নিশ্চিত থাকুন যে আরো হবে এবং আরো নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপ আসবে। আর মিয়ানমার থেকে তো আসছে স্রোতের মতো। এই ধোঁকাবাজ ইউনূস সরকার গত রোজার মাসে, পবিত্র রোজা থেকে রোজার মুখে বললেন যে 1,80,000 রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে, মিয়ানমারে ফেরত পাঠানো হবে। কিসের 1,80,000 ফেরত পাঠানো? যে স্রোতটা এসে গেছে, ইতিমধ্যেই প্রায় 1.25 লক্ষ এসে গেছে। এটা 1,80,000 ছুতে যাচ্ছে। 1,80,000 ফেরত কি পাঠাবে? 1,80,000 আরো ওদিক থেকে আসছে, আরো আসবে। রাখাইন রাজ্য খালি করে ফেলানো হচ্ছে। অর্থাৎ অবস্থাটা এমন হচ্ছে যে বাংলাদেশ যেন ডাম্পিং স্টেশন, এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের ডাম্পিং স্টেশন, ভারতের উদ্বাস্তু যারা আছে তাদের ডাম্পিং স্টেশন। আবার গতকালকে খলিলুর রহমান বলেছেন এটিও যে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তাদেরকে গ্রহণ করা হবে। অর্থাৎ আমরা একটা উদ্ভট অবস্থার মধ্যে দিয়ে আছি। মিয়ানমারের সাথে আমরা সম্পর্ক খারাপ করে ফেলেছি, আমরা ভারতের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছি। এই দুটি কিন্তু আমাদের প্রধান প্রতিবেশী ভারত, দ্বিতীয় প্রধান প্রতিবেশী অর্থাৎ বর্ডার লাগোয়া দেশ মিয়ানমার এবং ভারত। এই দুটি দেশই যদি আমাদেরকে যদি শায়েস্তা করতে চায়, আমরা কিন্তু শেষ, আমরা কিন্তু চিরে চ্যাপ্টা হয়ে যাব। অবস্থাটি এমন। কাজেই পাক ভারত উত্তেজনা যত বাড়বে, কিংবা মিয়ানমারে আরাকান আর্মির সাথে